এবং আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি তিনটা জিনিস নিয়ে একটু কথা বলবো, কারণ আমার বেশি সময় নাই। একটা কথা হলো গিয়া যে 5ই আগস্ট এবং মুক্তিযুদ্ধ। তা আমি 1971 সালে বেঁচে ছিলাম। 1971 সালে আমি তখন আপনার এই ঢাকার এলিফ্যান্ট রোডে বাটা মোড়ে থাকতাম। ওখানে একটা বাসা আছে, এখন প্রায় ভুতুড়ে একদম মেইন রাস্তার উপরে। সেখান থেকে আমি দেখতাম বারান্দায় বসে বসে। আমি আপনাকে বলতে পারি যে 5ই আগস্ট বা 24 জুলাই হলো বাংলাদেশের জাতির জন্য ফাইনেস্ট আওয়ার, শ্রেষ্ঠতম সময়। শ্রেষ্ঠতম। আচ্ছা, কেন শ্রেষ্ঠতম সময়? শ্রেষ্ঠতম সময় কারণ হলো আমাদের এই ভাইরা, আমাদের এই সন্তানরা তারা কিন্তু পালিয়ে পালিয়ে যুদ্ধ করে নাই, তারা বুক চিতিয়ে যুদ্ধ করেছিল। আমি এই বুক চিতিয়ে যুদ্ধ করা দেখি নাই 71 সালে, আমি এটা দেখেছি কিন্তু এই জুলাইয়েই। সুতরাং আমি মনে করি আরেকটা জিনিস হচ্ছে, বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু সহজ, জাতীয়তাবাদ উঠায় দেওয়া যায়, কিন্তু স্বদেশের জুলুমকারীর বিরুদ্ধে যুদ্ধ করা অনেক কঠিন। কিন্তু আপনারা তাই করেছিলেন, সেই জন্যই আপনারা শ্রেষ্ঠতম। এবং আমি আরেকটা কথা বলতে চাই, এই বাচ্চাগুলা, আমি এদেরকে বাচ্চা বলি, অনেক সময় বাচ্চা বলি কারণ এটা তাদেরকে ছোট করার জন্য না, তাদেরকে আদরটা দেখানোর জন্য বলি। আজকেও আমি কিন্তু ভাবতেছি, আমি এই মাকে দেখতেছি অনেকক্ষণ ধরে, মা আর ছেলেকে দেখতেছি। ছেলেটার কালো চশমা, মা তাকে নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে। কিছুক্ষণ আগে আরেক বোন ওখান থেকে চেঁচাচ্ছিল। এইটাই জীবন। আমি এখন ভাবতেছি, এই আমার বোন আর তার ছেলে, এদের জীবন 20 বছর পরে কি হবে, কি হবে? আমার দেশ সম্পর্কে আসতেছি, আমি আপনাকে আরো কয়েকটা কথা বলবো। একটা কথা হলো কি, যে এই জুলাই কেন শ্রেষ্ঠ আমি বলি, কারণ এদের হৃদয়ে কোনো অশুভত্ব ছিল না। এদের হৃদয়টা ছিল শ্বেত শুভ্র। এদের হৃদয়ের মনে হয় আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। এবং এই জন্য আপনি দেখবেন যে যখন এই 5ই আগস্ট শেখ হাসিনা পালাইলো, এরা তো একজনকেও হত্যা করে নাই, এরা তো একজনকেও হত্যা করতে যায় নাই, একজনকেও পিটাইতে যায় নাই। আপনি দেখেন 71 সাল, আমি 71কে ছোট করব না, 71-এ যারা যুদ্ধ করেছে তাদেরকে ছোট করব না, আমি 71কে ধারণ করি। কারণ আমি চাই যে আমার আমিরে জামাত বাঙালি মুসলিম হবে, করাচির মানুষ হবে না। আমার বাঙালি মুসলিমের প্রতি আমার চরম ভালোবাসা। এই বাঙালি মুসলিমের জন্য আমি 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 ধারণ করি 71কে। কিন্তু একটা জিনিস বলতে হবে, 71-এ যারা যুদ্ধ করেছিল তারাও 16ই ডিসেম্বরের পরে চরম অত্যাচার করেছিল। তখন দালাল বলে বলে অনেককে মেরেছিল। এগুলো কিন্তু হিউম্যান রাইটস অর্গানাইজেশনের লেখা আছে, আমরা এটা নিয়ে কথা বলি নাই কখনো। কিন্তু এটা আমাদের ছোট হলেও একটা কলঙ্ক। আমরা হয়তো বলেছি আচ্ছা, ইট ইজ এ প্রাইস উই হ্যাভ টু পে, বাট এটা ছোট হলেও কলঙ্ক। এই কলঙ্ক কিন্তু 24-এ হয় নাই। এবং এই যে 24-এ হয় নাই, তার মানে হলো একটা জিনিস দেখেন, শ্রীলঙ্কাতে কয়জন মারা গেছে? 10 থেকে 19-এর মধ্যে। নেপালে কয়জন মারা গেছে? 20 জন। ইন্ডিয়াতে কয়জন মারা গেছে? 0। তাহলে বাংলাদেশে মারা গেছে কত? 1000, 1500, 2000। এখানে আমাদের কতগুলা বাচ্চা আজকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কোন ধরনের জালিম সরকার ছিল? সেই জালিম সরকারের জুলুমের সমস্ত কথা কি বলা উচিত ছিল না, যাতে আর কোনোদিন এই জুলুম না হয়? আমার তো মাঝে মাঝে মনে হয়, আমি গতকালকে হঠাৎ করে একটা কথা বলছি, আমারে মাফ করে দিবেন, কারণ আজকাল আমাদের প্রায় সবাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর খুব সাপোর্টার। আমাকেও বলা হয় যে আপনি যান, সাপোর্ট দেন। তা আমি একটা কথা বলতে চাই, যে আমাদের দেশের এই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এটাও বলতে চাই যে আমাদের এই হাসিনার আমলাদেরকে মারা হয় নাই, হাসিনার নেতাদেরকে মারা হয় নাই,
এবং আপনারা যে মুখ বুঝে বুঝে সহ্য করতেছেন, আমার মনে হয় প্রাইম মিনিস্টারের উচিত যে আপনাদের এই বেদনাটাকে এখনই দেখা। আর যদি উনি না দেখে, আমি আজকে যা বুঝলাম যে আপনারা আর বেশি দিন এটা মুখ বুঝে সহ্য করবেন বলে আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না। আর আরেকটা কথা হচ্ছে যে একটু সরি, একটা সেকেন্ড, ছাত্রদের অভ্যুত্থানের একটা সমস্যা হয়েছে। ছাত্রদের অভ্যুত্থান যখন হয় তারা তখন তাদের নিজেদের ইস্যু নিয়ে কাজ করে, এটা স্বাভাবিক। কিন্তু ওই ইস্যু কিন্তু জাতীয় ইস্যুর সমস্যা, জাতীয় ইস্যুর সমস্যার কারণেই আপনাদের সমস্যা হয়, আপনারা জাতির থেকে বিচ্ছিন্ন না। কিন্তু দেখেন, এই যে যখন ছাত্ররা শ্রীলঙ্কাতে জিতলো, কিন্তু সেই সরকারের হাতে চলে গেল, নেপালের সরকারের হাতে চলে গেছে, এখন বাংলাদেশের সরকারের হাতেও চলে গেছে। আমার কাছে মনে হয়, আমি একটু আগে যেটা ভুল করতেছিলাম, আমি এখন প্রধানমন্ত্রীকে এটা বলতে চাই, আমার চোখের থেকে আগের সরকার ছিল সরবে জুলুম, এখনটা মনে হচ্ছে নীরবে জুলুম। সুতরাং আমরা এই নীরবের জুলুম চাই না। আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা কারা, একটু বলতে চাই, এটা খুব দরকার। আমরা কিন্তু মেটেরিয়ালিস্ট না, আমরা হইলাম স্পিরিচুয়াল মেটেরিয়ালিস্ট। আমরা স্পিরিটের মাধ্যমে, অর্থাৎ আধ্যাত্মিকতা, আল্লাহর মাধ্যমে আমরা পৃথিবীকে দেখি। সুতরাং আপনি মনে রাখবেন, এরপরে কি হইল, আমি যেটা মনে করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মেটেরিয়ালিস্ট এবং এখনকার বিএনপি সরকারও মেটেরিয়ালিস্ট। অন্তত উনার যে পররাষ্ট্রমন্ত্রী মেটেরিয়ালিস্ট, আমি উনাকে চিনি, উনি আমার বাচ্চারই আত্মীয় হয়, সুতরাং উনারা মেটেরিয়ালিস্ট। কিন্তু একটা কথা বলি, মেটেরিয়ালিস্টের বাবা হইল আমেরিকা। মেটেরিয়ালিস্ট হইয়া মেটেরিয়ালিস্ট পারবেন নাই বাংলাদেশে। বাংলাদেশ আমেরিকার কাছে প্রত্যেকবার ধরা খাবে, এখনো খাচ্ছেন। কিন্তু একটা কথা বলি, আমি নিজের বিয়ের থেকে বলতেছি, এটা আস্থার থেকে বলতেছি, আপনি যদি আমেরিকার সামনে যেও বলেন যে আই অ্যাম এ স্পিরিচুয়াল মেটেরিয়ালিস্ট, সে আপনাকে কিন্তু আপনার সামনে সোজা হয়ে দাঁড়াবে। কিন্তু সে আপনাকে দেখবে যে আপনি অভিনয় করতেছেন, স্পিরিচুয়ালিটি নিয়ে অভিনয় করা যায় না, সে ভড়ং বুঝে। যদি বুঝে যে আপনি ভড়ং করতেছেন না, একমাত্র তাহলেই সে আপনাকে ইয়ে করবে। ফাইনালি আরেকটা কথা বলে শেষ করি, কারণ উনি আমার পাশে দাঁড়ায় আছে, অনেক কিছু আছে। বাংলাদেশের নিয়ে তো অনেক কথা বলার ছিল, একটা সিম্পল কথা বলে শেষ করি। গত পরশুদিন কিন্তু আমাদের ক্রেডিট রেটিং ডাউনগ্রেডেড হয়েছে, অর্থাৎ এখন আমাদের দেশ আরো খারাপ অবস্থা হচ্ছে। এই আর্থিক সংকট থেকে ওনারা বেরোতে পারবেন না, বাংলাদেশের আর্থিক সংকট থেকে বেরোতে পারবেন না, জ্বালানি সংকট থেকে বেরোতে পারবেন না। বাংলাদেশ একেবারে একটা পতনের মধ্যে যাচ্ছে। আমি এটাকে এখন এক্সপ্লেন করতে যাচ্ছি না, কারণ আমার সময় নেই। একটা বলি, বাংলাদেশ হইল অউপার্জিত আয়ের দেশ। এখানে যারা উপার্জন করে তারা হচ্ছে নিচু, আর যারা অউপার্জিত আয় করে তারা হইল উঁচু। যেই দেশে উপার্জনের সম্মান নাই, সেই দেশ কোনোদিনও বড় হইতে পারবে না। আপনাদেরকে একটু বলে শেষ করে আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আমি কথা বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের একজন শহীদের গর্বিত মা। একটু আগে যার কান্নার আওয়াজ আপনারা শুনতে পেয়েছিলেন, বক্তব্য শুনে ওনার ছেলের কথা মনে পড়ে গিয়েছিল, খুবই আত্মচিৎকার করে কাঁদতেছিলেন। সেই শহীদের মা, শহীদ পারভেজ মিয়ার গর্বিত মা কানিজ ফাতেমাকে সংক্ষিপ্তভাবে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। শহীদ পরিবার দর্শকরে কোটি কোটি সালাম। আমার মতো যারা মা হারা, সন্তান হারা, বাবা মা, তাদের কাছে আমার অনেক সালাম। আমি চাই বাংলাদেশটা এমন একটা দেশ হোক, কোনো মার বুক যেন আর খালি না হয়। আমার মতো যেন আর কোনো কানিজ ফাতেমা কোথাও কান্নাকাটি করে না। আমার মতো যেন আর কোনো মা সন্তান হারাইয়া পথে পথে কাঙ্গালের মতো ঘুরে না। এমন একটা মানুষ চাই যে গরিব দুঃখী অনাহারদের মুখে একটু দানা পানি দিবে, দেশটা একটু সুন্দর করবে, শহীদ পুণ্যবাসন দিবে। আমার ছেলের তো শহীদ সনদটাই এখনো হলো না। আমার আইডি কার্ডে একটু ঝামেলা,
শুধু জামাত ইসলাম শহীদ ডক্টর শহীদ উনি ছাড়া আমার কেউ হেল্প করে নাই। উনি আমার ঘরে যাই আমাকে 2 লাখ টাকা দিয়ে আমাকে হেল্প করছে। আমি আর কোথাও থেকে কিছুই পাই না, আমার কিছু দরকার নাই। আর যেন ঘর মার সন্তান না হারাইয়া যায়, আর যেন কোনো মার বুক খালি না হয়। আমার কাছে এইটুকু আপনার কাছে যাওয়ার, সরকারের কাছে আমার এইটুকু আবেদন, যাতে দেশটা একটু সুন্দর হয়, গরিব দুঃখী চিকিৎসা পায়, যারা পঙ্গু অসহায় তাদের চিকিৎসার জন্য ওটা যেন সুব্যবস্থা করে, শহীদ পরিবারের জন্য যেন ভালো একটা ব্যবস্থা করে দেয়। বাংলাদেশ সরকারের কাছে আমার এইটুকু দাবি, আমি আর কিছুই চাই না, আমি আর কিছুই চাই না। আমার মাথা যেন আর কেন হারা না হয়। আমার একমাত্র সন্তান ছিল, আমার চিকিৎসা করত, আমার খেতে দিত, আমারে ভালোবাসতো। আমার জন্য আমার ছেলেটা বিয়েও করে নাই। বাংলাদেশের জন্য সবাই বাংলাদেশের জন্য যুদ্ধ করে আম্মু, আমি কেন ঘরে বসে থাকবো আম্মু? আমাকে তুমি তো আমার একমাত্র সন্তান আম্মু, বাংলাদেশের সন্তান সবই আপনার। আপনি যে মা, আমার ছেলে যে চলে গেল 5ই আগস্টে, আর ফিরে আসলো না। আমি ঢাকা মেডিকেলে 2-3 দিন ঘুরে ঘুরে ঢাকা মেডিকেলে যাই লাশ পাই। আমার তখন জ্ঞান ছিল না। পুরো 8 মাস মাতুয়াল গোরস্থানে আমি শুয়েছিলাম, আমি কোনো সাড়া পাই নেই। ব্যারিস্টাররা যাই আমাকে বললো, আপনি হাঁটিয়া খাটিয়া কাগজপত্র ব্যবস্থা করেন, জামাত ইসলামের সাথে যোগাযোগ করেন। আমি এইভাবেই দুনিয়া দিন কাটাই। আমি একটা হার্টের রোগী, লিভারের সমস্যা, হাই প্রেশার, এইভাবে আমি দুনিয়া বাস করি। আমার জন্য তো কিছুই রইল না। আমার তো একমাত্র সন্তান ছিল কামাই করার জন্য, একমাত্র ছেলে ছিল। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমার ঠিক আছে ইনশাআল্লাহ বসেন, আপনার জন্য সবাই দোয়া করতেছে। বসেন, নিয়ে যাও বাবা, নিয়ে যাও। জি চলো ফিটে ঠিক চলো। আছে খালাম্মা, জি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই যোদ্ধাদের কাছে, আমাদের ভাইদের, আমাদের মা বোনদের, আমাদের সন্তান হারা পিতামাতার অনেক কষ্ট তাদের হৃদয়ের মধ্যে। আমরা শুধু এতটুকু বলতে চাই, ইনশাআল্লাহ আমাদের প্রমাণিত প্রধান অতিথি আছেন, আমরা বিচার চাই, কিন্তু বিচার যদি না পাই আমরা বিচার আদায় করে নেব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের জুলাই অভ্যুত্থানের আরেকজন বীর যোদ্ধা আকরাম সাইদ। বক্তব্য রাখছেন আকরাম সাইদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সময় নিয়েছি খুব অল্প। সবাই অনেকে অনেক কথা বলছে, প্রত্যেকটা কথাই মূল্যবান। কোনো কথাটা যদি কেউ বলে যে না এই কথাটা বাদ দিতে হবে, বাদ দেওয়ার সুযোগ নাই। আমি জামাত ইসলামীকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, হাসিনা সরকার আপনাদেরকে কিন্তু জঙ্গি আখ্যা দিয়েছিল, আপনারা কিন্তু মাথা দাঁড়াইতে পারেন নাই। যখন 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল, আমাদের মতন শ্রমিক যারা, আমরা যখন দেখলাম যে আমাদের ভাই বোনকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে পাখির মতন মারা হচ্ছে, আমরা কিন্তু ঘরে বসেছিলাম না, আমরাও কিন্তু বুক চেঁচিয়ে দিয়ে তাদের সাথে আন্দোলন করছিলাম। শামীম ওসমানের পেটোয়া বাহিনী আমাকে বিশ্বাস করবেন না 7 দিন খুঁজছে, তারপরে না পেরে আমি শীতলক্ষা নদী পাড়ি দিয়ে মুন্সিগঞ্জে এক আওয়ামী লীগের নেতার বাড়ি আশ্রয় নিয়েছিলাম। আওয়ামী লীগের ভেতরেও অনেকে মানে ভালো মানুষ ছিল যারা হাসিনার পতন চাইতো। 24-এর গণঅভ্যুত্থানে আমাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল। আজকে যদি হাসিনা বিদায় না হতো, তাহলে আমাদেরকে মেডিকেলের রেজিস্টার থেকে খুঁজে খুঁজে নিয়ে এসে আমাদেরকে নির্বিচারে হত্যা করত। সুতরাং
আমার শহীদ পরিবারকে আপনারা কি করবেন, আহতকে কি করবেন আমি জানতে চাই না। হয় আপনারা জুলাই সনদ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করেন, নয় আমরা যারা এই জুলাই 14 হিসেবে রেজিস্টার আছি আমাদেরকে বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দেন। কারণ এখনো ফেসবুকে যদি কেউ পোস্ট করি, আওয়ামী লীগের বিভিন্ন বট আইডি থেকে, ফেক আইডি থেকে আমাদেরকে হুমকি দেওয়া হয় যে শেখ মুজিবকে হত্যাকারীদেরকে যারা ইন্ডিমিনিটি আইন করে বাদ করেছিল হাসিনা তাদেরকে ঠিকই ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তোমরা অপেক্ষা করো, তোমাদেরকে আল্লাহ সেই পরিস্থিতি আনবে। বারবার আমাদেরকে এই হুমকি শুনতে হয়। সুতরাং হয় জুলাই সনদ বাস্তবায়ন করেন, না আপনারাই আমাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেন, আমরা স্বেচ্ছায় আত্মত্যাগ করতে রাজি আছি। আমার নানা একজন মুক্তিযোদ্ধা, আমার বাবা 90 স্বৈর শাসকের শেখ পতনের একজন নায়ক ছিল, আমরাও তার রক্ত, সুতরাং রক্ত কিন্তু কথা বলে। সুতরাং আমি আর বেশি কথা বলবো না, সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। আমার শহীদ পরিবারকে সমবেদনা দেওয়ার মতো ভাষা আমাদের নাই। ওই মা যে কান্নাকাটি করে গেল, পিছনে স্টেজে দেখলাম সবার চোখে পানি। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে কথা বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি সাবেক সচিব জনাব মাহবুবুল হক। আমি জনাব মাহবুবুল হককে সংক্ষিপ্তভাবে কথা বলবার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের রাজনীতির একজন মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান, উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আজকে জুলাই যোদ্ধা, আহত এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মত বিনিময় সভা কোনো আনুষ্ঠানিক সভা নয়, এটি হচ্ছে কৃতজ্ঞতার, দায়িত্বের এবং অঙ্গীকারের একটি সমাবেশ। যে দৃশ্য আজকে আমরা এখানে দেখলাম, শহীদদের পরিবারের যে কান্না, আজকে সারা বাংলাদেশে একই কান্না। প্রিয় ভাইরা, আমরা অনেক স্বপ্ন নিয়ে একটি দেশকে স্বাধীন করেছিল আমাদের শহীদ যোদ্ধারা, কিন্তু সেই স্বপ্ন আজকে 2 বছরের মাথায় এসে আমরা দেখলাম আমাদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে দেখেন, আজকে আমেরিকার স্বাধীনতা দেখেন, আপনি শ্রীলঙ্কা দেখেন, পাশে ভারত দেখেন, এরপরে আপনি নেপাল দেখেন। জুলাইয়ের চেতনা আজকে সব জায়গায় ছড়িয়ে গেছে। সুতরাং কেউ যদি মনে করে যে জুলাইকে পাশ কাটাবে, জুলাইকে অ্যাভয়েড করে চলবে, আমার বিশ্বাস সময় হাত খুব বেশি নাই। সম্মানিত ভাইরা, আজকে খুব কষ্ট লাগছে আমার এখানে এসে। আমিও সরকারের দায়িত্বে ছিলাম বিভিন্ন পর্যায়ে। জুলাই যোদ্ধার সংখ্যা কত? মাত্র 14,000। 14,000 ফ্যামিলি কি না করা যায়? আজও কান্না শুনতে হচ্ছে, চিকিৎসার খরচ হচ্ছে না, খাবার খরচ হচ্ছে না। আপনি তাদের ভাতা দিলেন 10,000 টাকা, এটা টাকা হইল? 10,000 টাকা ফ্যামিলি চলতে পারে? সুতরাং সেই টাকাও পাচ্ছে না, সবাই পাচ্ছে না। অথচ আপনি বাজেট দিলেন 300 কোটি টাকা ফ্ল্যাট করার জন্য। সে কবে ফ্ল্যাট হবে? যে বাজেট 1/3 হচ্ছে ঘাটতি বাজেট, এনবিআর ইনকাম করতে পারতেছে না, রেভিনিউ আদায় করতে পারতেছে না, পরবর্তী টাকা আদায় হয় নাই, ফ্ল্যাটও হবে না, ভাতাও হবে না, ফ্ল্যাটও হবে না, কিছুই হবে না। কিন্তু 14,000 ফ্যামিলিকে তো আমরা মাথায় তুলে রাখতে পারতাম, তাদের সব সমস্যা একদিন সমাধান করা যেত। সেই ক্যাপাসিটি বাংলাদেশে আছে, এখনো আছে। আসলে বিষয়টি হচ্ছে অবহেলা, বিষয়টি হচ্ছে তাদের প্রতি ইগনোর করা। আমি বিশ্বাস করি যে এই জুলাই যোদ্ধা ইগনোর করা হলে এই বাংলাদেশ কাউ ক্ষমা করবে না। জুলাই একটি চেতনা, এই চেতনা এখন মৃত্যু হয় না। আপনি একটা সাময়িক ধামাচাপা দিতে পারেন, কিন্তু এই চেতনাধারীরা কোনোদিন বসে থাকবে না। আজকে সবচেয়ে আমাদের জন্য সৌভাগ্যের কথা হচ্ছে এই স্টেজে যারা বসে আছেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম মানবিক নেতা, যাকে আমি শ্রদ্ধা করি মন থেকে, সেই নেতৃত্ব এখানে আছেন। জামাত ইসলামী এখনো আছে, তাদেরকে আজকে আমাদের শত্রুরা ভয় পায়, সুতরাং আমাদের ভয় নাই। ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত হয়ে একবার করেছি না, বারবার করব।
আমরা আমাদের লক্ষ্যে ইনশাল্লাহ আমরা অর্জন করতে পারবো, সে কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের গর্বিত বাবা, আমাদের সম্মানিত এবং শ্রদ্ধেয় মীর মুস্তাফিজুর রহমান। বক্তব্য রাখছেন মীর মাহফুজুর রহমান মুগ্ধের গর্বিত বাবা মীর মুস্তাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমিরে জামাত শফিকুল ইসলাম সাহেব, উপস্থিত সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা এবং সর্বস্তরের সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেক বক্তব্য হয়েছে, আমরা অনেক কিছু জানতে পারছি। আমি বক্তব্য নতুন কিছু বলার আমি অপেক্ষা রাখি না, কারণ এখানে যে বক্তব্য হয়েছে এই বক্তব্যের বাইরে আর কোনো বক্তব্য থাকতে পারে না। আমি যারা বক্তব্য রাখছেন তাদের সকলের বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি। শুধু আমি একটি কথাই বলবো, আমরা যারা শহীদ হয়েছে, আমাদের পরিবারের সদস্যবৃন্দ, তারা তো শহীদ হয়েছে, এখনো যারা বেঁচে আছে, বিশেষ করে পঙ্গুত্ব বরণ করছে, চোখ কান নাক নিয়ে এবং দুর্বিষহ অবস্থায় আছে, আর্থিক সচ্ছলতা নাই, আমি বলবো সর্বস্তরের জনগণ সহ সরকারি দল, বিরোধী দল, সবাইকে আমি অনুরোধ করব, আমি পায়ে ধরে বলছি, আপনারা তাদের প্রতি পাশে দাঁড়ান। আপনাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সর্বোচ্চ দিয়ে তাদেরকে বাঁচান, তাদের পাশে দাঁড়ান। আমি এই অনুরোধ করছি এবং তাদের জন্য যদি কিছু করার থাকে, সরকারি দল, বিরোধী দল হিসাবে আপনারা যারা এই আন্দোলনের, জুলাই আন্দোলনের পর নতুন সরকারে গেছেন, আপনাদের প্রতি আমার এই অনুরোধ থাকবে। আর আগামী দিনে এই বিগত দিনের যে আন্দোলন সংগ্রাম, বিগত দিনের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। যদি শিক্ষা না নেন, আগামী দিনে আপনাদেরও একই পরিণতি ভোগ করতে হবে, হয়তোবা আরো কঠিন পরিণতি ভোগ করতে হবে। কাজেই আমি বলবো, শুধু সরকারি দল, বিরোধী দল নয়, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরকেও সেইভাবে আগামী দিনে গড়ে তুলতে হবে। আমি বলবো যে শুধু জুলাই সনদ এটা সংস্কার হবে না সংশোধন করা হবে, আমি এটা বুঝি না। আমি মনে করি আল্লাহর পরে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের অভিপ্রায়ের আলোকে বিগত দিনের যে সংবিধান হয়েছে, কিন্তু প্রথমে কিন্তু জনগণের অভিপ্রায়, কাজে জনগণের অভিপ্রায়ের আলোকে আবার নতুন সংবিধান হইতে পারে অথবা সংবিধান সংশোধন করা যেতে পারে। জনগণ সকল ক্ষমতার উৎস, তাই জনগণের মতামতকে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে, জুলাইয়ের আকাঙ্ক্ষা, ৭১-এর চেতনা, জুলাইয়ের চেতনা নিয়ে রাজনীতি করবেন না। আগামী দিনে এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন কিভাবে করবেন,
পুঙ্খানুপুঙ্খভাবে সেই দাবি করছি। এবং জুলাই আকাঙ্ক্ষার আলোকে যদি জুলাই সনদে এই জুলাই আকাঙ্ক্ষার কোনো কিছু নাও থাকে, সেটা এই জুলাই আকাঙ্ক্ষার মাধ্যমে আপনারা খেয়াল করবেন। যেমন আমি একটা উদাহরণ দেই, এই জুলাই সনদের মধ্যে বিশেষ করে শিক্ষার কোনো কমিশন ছিল না। এই জুলাই সনদের মধ্যে মজুরির কোনো কমিশন ছিল না। এই জুলাই সনদের মধ্যে স্বাস্থ্যের কোনো কমিশন করা হয় নাই। যেমন আমি একটা উদাহরণ দিই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? কুশিক্ষা না সুশিক্ষা? সুশিক্ষা, নিজেদেরকেও সুশিক্ষা গ্রহণ করতে হবে, নিজের পরিবার পরিজনকেও সুশিক্ষায় সুশিক্ষিত করতে হবে। এবং এই লক্ষ্যে দেশের সরকার এবং বিরোধী দল আপনাদেরও মন মানসিকতা পরিবর্তন করতে হবে। যেমন মনে করেন আজকে যে প্রধানমন্ত্রী, উনি যেভাবে উনার কর্মকাণ্ড করছেন, বেশভূষা, আচার আচরণে, শুধু একজনের দ্বারা করলে কি লাভ হবে? তাকে অনুসরণ করতে হবে। তার মন্ত্রী পরিষদ, তার দলীয় যারা আছে, সবাইকে এই পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনের জন্য আপনাকে আমাকে সবাইকে গড়ে তুলতে হবে। এই জন্য আমি বলতে চাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই শিক্ষা যদি সুশিক্ষা না হয়, তাহলে একজন চোর ডাকাতের চেয়েও অদম সেই শিক্ষিত ব্যক্তি। যেমন মনে করেন আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি, দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি বিগত দিনে চলছে, এবং এটার ধারাকে পরিবর্তন করতে হবে। আমার ছেলে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হয়েছে, তার আকাঙ্ক্ষা কি ছিল? আমার ছেলের মতো আরো যারা শহীদ হয়েছে, এক একজনের এক এক আকাঙ্ক্ষা ছিল, এবং কিছু কিছু ব্যতিক্রম আকাঙ্ক্ষা ছিল। যেমন সে খুলনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত, কিন্তু সে খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছিল, সেখানে ভর্তি হয় নাই। খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নাই। আগামী দিনে আমরা দেখছি, বিগত দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতির কারণে বিভিন্ন হল দখল, গেস্ট রুম এবং ছাত্ররা নির্মমভাবে হত্যা হয়েছে। কাজে আমি বলবো, আমার ছেলের যে স্বপ্ন ছিল, সে লেজুর ভিত্তিক রাজনীতি, দলীয় রাজনীতি না করে বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, এবং পরবর্তীতে বিউপিতে সে লেখাপড়া করেছে। বিউপিতে আর্মি শাসিত, সেখানে কোনো ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নাই। কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এ দেশের বৈষম্যহীন সমাজ গঠনের অবশ্যই সে তার জীবন দিয়েছে। আমি বলবো, এই বৈষম্যহীন রাজনীতির পাশাপাশি শিক্ষা যেহেতু একটা জাতির মেরুদণ্ড, এই শিক্ষাকে সার্বজনীন শিক্ষা এবং নিরাপদ শিক্ষা এবং বাসযোগ্য শিক্ষা হিসাবে যদি আমরা গড়ে তুলতে চাই, দলীয় এই দেশকে, আর যেন কোনো ছাত্রের মায়ের বুক খালি না হয়। তা আরো অনেক কিছু কথা বলার ছিল। ওইখানে দেখবেন যে ওইসব জায়গায় কোনো স্লোগান নাই, কোনো ব্যানার নাই, কোনো পোস্টার নাই, কোনো দেয়াল লেখন নাই। আমি এমন একটা বিশ্ববিদ্যালয় আপনাদের কাছে আশা করব, সারা বাংলাদেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা দলীয় রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতির মুক্ত ছাত্র রাজনীতি চাই। প্রয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ের আদলে কনভেনার, যে ছাত্র শিক্ষকের যে প্রতিনিধি থাকে ছাত্রদের, সেই প্রতিনিধিমূলক খুলনা বিশ্ববিদ্যালয়ের আদলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি মুক্ত, লেজুর ভিত্তিক দলীয় রাজনীতি মুক্ত ছাত্র রাজনীতি চাই, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করবেন। আপনারা প্রয়োজনে ঐতিহাসিক শিক্ষা নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।
আমরা একটু স্লোগান ধরবো। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। যতদিন পর্যন্ত বাংলাদেশকে আমরা বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা চাঁদাবাজ মুক্ত টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ গড়তে পারবো না, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ বাংলাদেশে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে অবিরাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে আমি কথা বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি 1971 সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সৈনিক, যুদ্ধ করে যিনি এদেশকে স্বাধীন করেছেন, জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য জনাব মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আখতারুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা এবং যুদ্ধাহত ভাইরা ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। 71-এ আমার বয়স ছিল 19, সৌভাগ্য হয়েছিল রণাঙ্গনে যুদ্ধ করার। জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাস করেছিলাম 70 সনে, তারপরে ভর্তি হয়েছিলাম একই কলেজে, তারপরে মার্চ থেকে যুদ্ধে গিয়েছিলাম, আর 24শে জুলাই আমার বয়স হলো 75। তখন তো আর আপনাদের সঙ্গে ওই সারিতে যোগদান করা সম্ভব ছিল না, কিন্তু আমার 4 জন নাতি নাতনি ইউনিভার্সিটিতে পড়ে। আল্লাহকে শুকরিয়া, 4 জন আপনাদের সঙ্গে সমবেত হতে পেরেছিল, তারা রাস্তায় নেমেছিল, বিশ্ববিদ্যালয়ে কাজ করেছিল, শুকরিয়া জানাই। তবে তারা দুর্ভাগা, তারা শহীদ হতে পারে নাই, আহত হতে পারে নাই। আপনারা ভাগ্যবান, আপনার দেশের জন্য, এদেশের জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা কেউ চোখ দিয়ে, কেউ বুকে রক্ত দিয়ে, কেউ জীবন দিয়ে আজকে আমাদেরকে মুক্ত করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি মনে করি জাতি আজীবন আপনাদের কাছে মুগ্ধ থাকবে। আজকে যে কথা বলেছে মুগ্ধের পিতা, আমরা তখনই বলেছি যে এই যুদ্ধ যতক্ষণ তরুণরা এগিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ আমরা জয়ী হতে পারবো না। আজকে আপনারা এগিয়ে আসছিলেন, আপনার সন্তানরা এগিয়ে আসছিল, আপনারা সেই ভাগ্যবান, আপনারা সেই গর্বিত সন্তানের পিতা মাতা, যাদের কারণে আজকে আমরা বাংলাদেশ হায়ানা মুক্ত হয়েছি, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছি। আগামী দিনেও বাংলাদেশকে যদি আমরা বৈষম্য বিরোধী করতে চাই, যদি গণতান্ত্রিক মূল্যবোধ অব্যাহত রাখতে চাই, তাহলে সব সময় আমাদের তরুণদের রক্ত প্রস্তুত রাখতে হবে। এই তরুণ ছাড়া কোনদিন সমাজ সামনে আগাতে পারে না। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব নয়, এই বক্তৃতা দিতে টায়ার্ড লাগে এখন, কাজে এখন আর কিছু করতে পারবো না। কাজে আজকে এই তরুণরা আগে আসতে হবে। আজকের এই মত বিনিময় সভা অনুষ্ঠান করার জন্য আমি জামাতে আমিরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন করে এই ধারাটাকে অব্যাহত রাখতে হবে, এমন করে সামনে এগিয়ে যেতে হবে, এই স্পৃহা যেন বন্ধ না হয়। যুদ্ধ আমাদের ক্ষান্ত হয় নাই, সময়ের সঙ্গে রণাঙ্গনের সঙ্গে পরিবর্তন হয়। কালকে দেখেছেন হবিগঞ্জে কি হয়েছে। আপনার এখানে যুদ্ধ হতো, জুলাই যুদ্ধা, আর সেখানে আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল, যারা আপনাদেরকে এই জুলাই যুদ্ধের সেনাপতি ছিল, তাদের প্রতি কি ব্যবহার করা হয়েছে আমি নিন্দা জানাই। তারেক রহমান সাহেব, আপনার লজ্জা পাওয়া উচিত ছিল। ওরা যদি মামলা করতো কি হইতো, কি হইতো? মাননীয় বিরোধী নেতাকে অনুরোধ করব, আমরা আজকে নিন্দা জানাই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে, যাদের কারণে আজকে আপনি মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ঘুরে ফিরে বেড়াচ্ছেন গেঞ্জি গায়ে দিয়ে। এই গেঞ্জির পিছনে কে? এই জুলাই যোদ্ধারা।
আর তাদের গায়ে আপনি বাঁশ নিয়ে যান। এই দিন না, আরো দিন আছে, এই দিনে নিয়ে যাবে, সেই দিনের কাছে সাবধান সাবধান সাবধান। আসসালামু আলাইকুম। আমরা ধন্যবাদ জানাচ্ছি রণাঙ্গনের ৭১-এর সেই বীর মুক্তিযোদ্ধা আমাদের সম্মানিত আকরামজান সাহেবকে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই মত বিনিময় সভার বিশেষ অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, রাষ্ট্রচিন্তক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক, বয়স যার কাছে একটি সংখ্যাই মাত্র, এই আন্দোলনকে প্রান্ত সীমানায় পৌঁছে দেওয়ার জন্য যিনি তরুণ, ছাত্র, যুবক, শ্রমিক, মেহনতি মানুষের সামনে রোদে পড়ে বৃষ্টি দিবে যে আমাদের সাহচর্য দিয়েছেন জনাব দিলারা চৌধুরী। আজকের সভার সভাপতি বিরোধী দলের নেত্রী ডক্টর শফিকুর রহমান, উপস্থিত সুধীবৃন্দ, আপনারা যারা সবাই উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। প্রথমে একটা কথা আমি বলে নিতে চাই যে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু যুক্ত নয়, কিন্তু আমি বিএনপির সাপোর্টার ছিলাম। আমি জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে বেগম জিয়ার এই যে 15 বছরের জুনার সংগ্রাম, এখানে সবসময় আমি তাদের একটা সাপোর্টার ছিলাম, কিন্তু আমি পার্টির কোনো সদস্য নই, এমনকি আপনার চারানারও সদস্য আমার নাই। কিন্তু যে জাতীয়তাবাদী শক্তি বা যে আদর্শ যে বাংলাদেশকে একটি সভারেন রাষ্ট্র হিসাবে নতজানু অবস্থা থেকে বের করে নিয়ে আসবে, সেই যে প্রতিজ্ঞা, সেটার প্রতি আমার কমিটমেন্ট ছিল। সুতরাং আমি সাপোর্ট করতাম। কিন্তু আমি দেখলাম যে যখন একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, 5ই আগস্টের পরে আমি বেগম জিয়া যখন লন্ডনে গেলেন চিকিৎসার জন্য প্রথমবার, তখন আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম। আমি দেখা করে ওনাকে একটা কথাই বলেছিলাম, আমি বললাম, বেগম সাহেব, আপনি তো রাজনীতিবিদ, কিন্তু আমি একজন একাডেমিক। আমার কাজ হলো আপনার রাজনীতিকে অবজার্ভ করা, কিভাবে রাজনীতি দেশে পরিচালিত হচ্ছে সেটা দেখা। তো আপনাকে উপদেশ দেবো সেই দৃষ্টতা আমার নাই, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি যে আজকে বিএনপির সামনে, বিএনপির ওয়েলউইশার হিসাবে আমি বলেছি যে আজকে বিএনপির সামনে যে সুযোগ এসেছে, আপনি যদি জুলাইয়ের যে স্বপ্ন, এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা যে জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তাদের যে আশা ভরসা, তাদের যে স্বপ্ন, সেটাকে যদি বিএনপি ধারণ করতে পারে, তাহলে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটা স্থায়ী স্থান অধিকার করবে। এবং মানা না মানা আপনার ইচ্ছা, কিন্তু আমার মনে হয়েছে কথাগুলি আপনাকে আমি বলতে এসেছি আপনার সাপোর্টার হিসাবে। কিন্তু আমি দেখলাম যে পরবর্তী পর্যায়ে অত্যন্ত দুঃখজনকভাবে যেতে দেখলাম যে জুলাই আপনার অভ্যুত্থান, এটা কিন্তু একটা সাধারণ অভ্যুত্থান নয়। এই জাতীয় অভ্যুত্থানকে আমরা রাজনীতিতে বলি অর্গানিক অভ্যুত্থান। তার মানে হলো যে আপনার জনগণের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণের একটা অভিব্যক্তি। এটা কোনো নেতার দ্বারা পরিচালিত হয় নাই, অথবা বহিঃশক্তির দ্বারা। এটাকে অনেক জায়গায় আছে না, বহিঃশক্তি একটা আন্দোলন তৈরি করে দেয় নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য, সেই জাতীয় আন্দোলন এটা ছিল না। এটা একটা ইউনিক, একটা অভূতপূর্ব একটা গণবিস্ফোরণ, যেখানে আপামর জনতা সবখান থেকে এটাতে অংশগ্রহণ করেছিল। এবং বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর লোকরা, আপনি খেয়াল করে দেখবেন যে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর লোক। এবং যারা আপনার চক্ষু হারিয়েছে, 30,000-এর উপর আপনার আহত, 14,000-এর উপরে আপনার খুন, মারা গেছে, 3.5 লক্ষ রাউন্ড গুলি ছোড়া হয়েছে সারা দেশের উপরে। ঢাকা শহরেই গুলি ছোড়া হয়েছে 95,000 রাউন্ড গুলি। এই রকম নিপীড়নের ফলে, এই রকম একটা ভয়াবহ হত্যাযজ্ঞ,
নিজের দেশের উপরে নিজের সরকার পরিচালিত করতে পারে, এটা আমার স্বপ্নের বাইরে ছিল। কিন্তু আমি আজকে এখানে এসেছি এই কারণে, দুইটা কারণ। একটা হলো যে আমি নিজে একজন মা, আমি জানি সন্তান কত প্রিয় মার কাছে, এবং মার বুক থেকে সন্তান যাওয়াটা যে কত বড় একটা, আপনারা তার কথা শুনেছেন সেই হিসাবে। আর দ্বিতীয়ত হলো যে আমি একজন মুসলিম, আমি মনে করি যে ইসলামের সবচেয়ে বড় জিহাদ হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, বিশেষ করে আপনার জালিমের সামনে দাঁড়িয়ে বলা যে তুমি যেটা করছো সেটা জুলুম, এই জুলুম। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের যে যুদ্ধ, এই যুদ্ধ তো আপনার নিপীড়িত জনগণের পক্ষেরই যুদ্ধ। আমাদের নবী রাসূলরা কিন্তু সবাই তাই করেছেন, যে নিপীড়িত জনগণকে, যারা শক্তিশালী, যাদের হাতে ক্ষমতা, তাদের হাত থেকে ন্যায় পাইয়ে দেওয়া, তাদের অধিকারকে প্রতিষ্ঠা করা। সুতরাং সেই হিসাবে যেখানে আপনার জুলাইয়ের যোদ্ধাদের পক্ষে কথা বলতে হবে অথবা জুলাইয়ের আহতদের পক্ষে সঙ্গে, সে সমস্ত জায়গায় আমি যাব। সেইখান থেকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। আর এই কথাটা বলে আমি শেষ করব, খুব অল্প সময়। আমি জানি আমি আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের এই ফোরামের থ্রুতে আমি তাকে বলতে চাই যে যে কথাটা আমি বেগম জিয়াকে বলে এসেছি, আপনাকেও আমি সেই কথাটা বলতে চাই যে আপনি জুলাইকে ধারণ করেন, গণভোটকে ধারণ করেন। আপনি ধারণ করলে পরে যে কথাটা আমি বেগম জিয়াকে বলেছি যে বিএনপি এখানকার রাজনীতিতে একটা স্থায়ী একটা স্থান করে নেবে, এবং তারেক রহমান সাহেব নিজেও আপনার একজন মহানায়কের বা একজন বিশিষ্ট, তার বাবার মতো একটা বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত হবেন। এবং এখানে আমি যে কথাটা বলে শেষ করব যে বাংলাদেশ একটা গভীর সংকটের মুখে দাঁড়িয়ে আছে, অনেক সংকট। আমাদের অর্থনৈতিক সংকট, ভয়াবহ অবস্থা, আমাদের যে জিওপলিটিক্যাল সিচুয়েশন সেটাও কিন্তু ভয়াবহ। প্রাইম মিনিস্টার চীন থেকে সফর করে এসেছেন, কিন্তু আমরা জানি যে উনি প্রেস কনফারেন্স করেন নাই। প্রেস কনফারেন্স করলে আপনার যারা মিডিয়াতে আছেন তারা প্রশ্ন করলে আমরা জানতে পারতাম, শুনেছি ভাষাভাষে যে কিছু এগ্রিমেন্ট হয়েছে আর এমইউ হয়েছে। আজকে 30 তারিখে কিন্তু আপনার আমেরিকান সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার চার্জে যিনি আছেন সার্জিও গোরি, উনি কিন্তু আসতেছেন আপনার সেই যে এগ্রিমেন্টটা করা হয়েছিল ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার 3 দিন আগে, সেই এগ্রিমেন্টটার ভিত্তিতে উনি এখানে আসতেছেন। উনি যে প্রস্তাবটা নিয়ে আসতেছেন সেটা উনি বলছেন যে চীন থেকে আমরা যে প্রযুক্তি সাহায্য পাই, সেই চীনের কোম্পানির উপরে আমরা দিয়েছি আপনার নিষেধাজ্ঞা, সুতরাং তাদের কাছ থেকে আমরা এগুলি আনতে পারবো না, এই এগ্রিমেন্টে আছে। এবং আমাদের বেশিরভাগ আপনার আইটি সেক্টরে যারা বিজনেস করেন তারা কিন্তু চীনের ওই কোম্পানিগুলির কাছ থেকেই আপনার সহায়তা নিয়ে আসে। সুতরাং এখানে যেটা দরকার হবে, বিরোধী দল এবং সরকারি দল, বিশেষ করে এই ইনিশিয়েটিভ আসতে হবে যারা সরকারি দলে বসে আছেন, যে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন হবে। সেই জাতীয় ঐক্যের প্রয়োজনের প্রথম ধাপ হবে আপনি জুলাইয়ের যে আপনার সম্ভাবনা, যে স্বপ্ন গণভোট, সেটাকে আপনি পরিপূর্ণভাবে আপনি সেটাকে করবেন, আপনার ইমপ্লিমেন্ট করবেন। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা যে এই সরকারের ভিতরে অনেক লোক আছে, একজন বলেছেন, যারা আপনার এসালমের মতো লোকদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যত রকম কাজ সবই তারা করছেন, সংবিধানের ব্যাখ্যা দিচ্ছেন, অমুক করছেন, তমুক করছেন, ব্যাংকিং সেক্টরটাকে উঠতেই দিচ্ছে না এই এসালমকে আপনার প্রোটেকশন দেওয়ার জন্য। এবং ব্যাংকিং সেক্টর না উঠতে পারলে বাংলাদেশের অর্থনীতি মাথা তুলে দাঁড়াতে পারবে না। অনেক কাজ আছে আমাদের যে শুধু অর্থনীতি হলো আপনার মেরুদণ্ড উন্নয়নের, বা আপনার যে হাজার হাজার কোটি কোটি যে ইয়াং পিপল যারা চাকরি ছাড়া ঘুরে বেড়াচ্ছে, তাদের চাকরির ব্যবস্থা করা অর্থনৈতিক ইয়ে ছাড়া সম্ভব না। জিওপলিটিক্সের যে চ্যালেঞ্জ এসেছে বাংলাদেশের সামনে, সেটাকে ডিল করা অত্যন্ত কঠিন হবে। এবং সেখানে আমি
মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো যে আপনি সেই ধরনের লিডারশিপ, শুধু ওনাকে নয়, বিরোধী দলের নেতাকেও আমি বলবো, আহ্বান জানাবো, অনুরোধ করব যে আপনারা দেশকে এই সংকট থেকে মুক্ত করেন। এবং এই মুক্ত করার জন্য ফার্স্ট স্টেপ যেটাকে বলে, মানুষে বলে না যে প্রথম পদক্ষেপ হলো আপনি জুলাইকে ধারণ করেন। জুলাইয়ের শহীদদেরকে মর্যাদা দেন। জুলাইয়ের যারা আহত, প্রায় 30-32 হাজার আহত, তাদের চিকিৎসা করা, তাদেরকে রিহ্যাবিলিটেশন করা, যারা শহীদ হয়েছেন সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানো, তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেন। সুতরাং আমরা তাহলে এই সংকট থেকে বেরিয়ে আসব বলে মনে করি। আমি এই সভা যারা আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যে কথা আমি বলেছি যে যেখানে জুলাই শহীদদের বিচারের বা জুলাই শহীদদের বা যারা আহত হয়েছেন তাদের যে সমস্ত কথা, তাদের যে আপনার ব্যথা, বেদনা, দুঃখ, যারাই আয়োজন করবে সেখানেই আমি যাব। ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের আয়োজনের আজকের আহ্বানে সাড়া দিয়ে আমাদের এখানে প্রায় 3 শতাধিক শহীদ পরিবারে গর্বিত সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন। প্রায় দৃশ্যমান 4 শতাধিক আহত পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধা এখানে আছেন। জুলাই যোদ্ধা আছেন আরও প্রায় 2.5 শতাধিক। আমরা এই দলমত নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে উঠে আজকের জামাতের আহ্বানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সকলের প্রতিনিধিত্বের জন্যই সংসদে যেন কথা বলতে পারেন আপনাদের হয়ে আমির জামাত ডক্টর শফিকুর রহমান, বিরোধী দলীয় নেতা, তিনি আপনাদের পক্ষ থেকে প্রতিনিধিত্বের জন্য একজনকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে মনোনয়ন দিয়ে সংরক্ষিত নারী আসনে যাকে জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য হিসাবে তুলে ধরা হয়েছে আপনাদের প্রতিনিধি হিসাবে, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শিশু শহীদ, আমাদের অত্যন্ত কলিজার টুকরা শহীদ জাবের ইব্রাহিমের সম্মানিতা মা, আমাদের শ্রদ্ধাভাজন রোকেয়া বেগম এমপি। রোকেয়া বেগম এমপি আপনাদের প্রতিনিধি হয়ে যিনি সংসদে কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট যারা আছেন সবাই আমার শ্রদ্ধাভাজন এবং আমার দুঃখী শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জুলাই যোদ্ধা এবং সামনে যারা আছেন আমার সাংবাদিক বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি আরও বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামীকে, যিনি আমাকে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য, বিশেষ করে শহীদ পরিবার, আহত যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের কথা বলার জন্য সংসদে পাঠিয়েছেন। সংসদে আসলে অনেক কম সময় দেওয়া হয়, বিশেষ করে বিরোধী দলে যারা আছে তাদেরকে একদম 2 মিনিট, 4 মিনিট, 3 মিনিট এভাবে কথা বলতে দেওয়া হয়। কিন্তু আমি যতটুকু সময় পেয়েছি আমি আপনাদের হয়ে কথা বলতে চেয়েছি, বলেছি। আমি যখন দাঁড়িয়ে কথা বলেছি, আমি শহীদ পরিবারের হয়ে যখন কথা বলেছি, তখন ওনারা শুনেছেন, মনোযোগ সহকারে শুনেছেন এবং সেইগুলো বাস্তবায়নের জন্য আশ্বাসও দিয়েছেন। আমি যখন বিচারের জন্য কথা বলেছি, ওনারা বলেছেন যে বিচারের জন্য আশ্বাস দিয়েছেন, কিন্তু আমি যখন দেখেছি 2 বছরে মাত্র 7টা বিচার, আমরা তখন স্মারকলিপি নিয়ে গিয়েছিলাম 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে মাননীয় স্পিকারের কাছে এবং চিফ প্রসিকিউটরের কাছে। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন 1 বছরের মধ্যে আমাদের জুলাইয়ের যে বিচারগুলো আছে সেইগুলো আমাদেরকে সামনে আনবেন। তারপরে ওনারা আরও বলেছেন বিচারগুলো ওনারা একসাথে সমন্বিত করছেন এবং রায় যে ঘোষণা হয়েছে
সেটাকেও ওনারা চাচ্ছেন আরও বেশি ত্বরান্বিত করার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বা সরকারি দলীয় কাছে আমি আবেদন রাখতে চাচ্ছি। আমি যেটা দেখেছি প্রসিকিউটরের কাছে গিয়ে, মাননীয় প্রসিকিউটরের কাছে, চিফ প্রসিকিউটরের কাছে, যে ওইখানে আপনার ট্রাইব্যুনালের অভাব, ট্রাইব্যুনাল আপনার এত কম, এই জন্য বিচার ব্যবস্থা ত্বরান্বিত হচ্ছে না। তারপরে আবার ওনারা যখন তদন্তে যান তখন লোক বলের অভাব। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করে আমাদের বিচারগুলোকে ত্বরান্বিত করা হোক। তারপরে আমরা যখন দেখি যে আমাদের জুলাইকে অসম্মান করা হচ্ছে, আমাদের জুলাই যোদ্ধারা আমাদের যখন তারা স্বাস্থ্য কার্ড নিয়ে হসপিটালগুলোতে যায় তখন বলে হয় জুলাই আবার কি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এখনো ফেসেস রয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করুন, আপনারা তাদেরকে আইনের আওতায় আনুন। এই জন্য আলাদা করে আপনার ট্রাইব্যুনাল গঠন করুন। এরপরে আমি বলতে চাই যে আমাদের জুলাই সনদ, আজকে যদি জুলাই সনদ বা বিচার যদি আমাদের বাচ্চাদের হয়ে যেত তাহলে হবিগঞ্জে আজকে এই দশা হয় না। হবিগঞ্জে একটা বাচ্চার চক্ষু উপড়ে ফেলা হয় না। ওদেরকে এখন যে অবস্থায় রাখা হয়েছে সেই অবস্থার জন্য দায়ী আজকে এই বিচারহীনতা। আমি চাচ্ছি সবার জন্য বাংলাদেশ একটা সমৃদ্ধ বাংলাদেশ এবং জবাবদিহি বাংলাদেশ গড়ে উঠুক। আমি এই আয়োজক কমিটিকে আরেকটা অনুরোধ করতে চাই, আমরা যারা কথা বলি, আমার জাবিরের কথা আপনারা জানেন, কিন্তু যারা জানেন না, যাদের কথা আমরা শুনি না, যেই মানুষগুলো এখানে এসছে প্রত্যেকের এক একটা গল্প, প্রত্যেকেই এক একটা সেই গল্পগুলো আমাদেরকে জানাতে চায়। আমি এই আয়োজক কমিটিকে বলবো এই গল্পগুলো শোনার জন্য নতুন নতুন মানুষকে এখানে দাঁড় করানো হোক, যারা তাদের গল্পগুলো এখনো আমাদেরকে শোনায় নাই। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় এখন বিশেষ অতিথির বক্তব্য রাখবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের সাবেক এমপি জনাব ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত জুলাই শহীদ পরিবার, আহত পঙ্গু ভাইদের সাথে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি শ্রদ্ধেয় আমিরি জামাত, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত পঙ্গু ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, নামাজের সময় সন্নিকটে, সেই সাথে আমরা প্রধান অতিথি সহ নেতৃবৃন্দের বক্তব্য শুনব ইনশাআল্লাহ। জুলাই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি এমন অধ্যায়, এমন একটি স্মারক যেটি ইতিহাসের পাতায় স্থায়ীভাবে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। কারণ হচ্ছে এই জুলাই রক্তের উপর দাঁড়িয়ে আছে। এই জুলাই শত শহীদের সাক্ষী, শত আহত পঙ্গু মানুষের ত্যাগের সাক্ষী। এই জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যা অর্জন করেছি, সে অর্জনগুলোর মধ্যে প্রথম হচ্ছে
দেশটি ৫৪ বছরের গ্লানি, শত বছরের ফেসিবাদ থেকে মুক্তি পেয়ে নতুন পথের যাত্রা সূচনা করেছে। জুলাইয়ের যদি প্রার্থী বলি, বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য ঐক্যমত্য কমিশনের মাধ্যমে একটি সনদ রচিত হয়েছে এবং স্বৈরতন্ত্রের পলায়নের পরে একটি সংস্কার এবং বিচার, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই স্বপ্নে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে। এই সকল স্বপ্ন বৃথা যাবে যদি এই কাগজি সংস্কারের পরিবর্তে বাস্তব সংস্কার না হয়। কিন্তু আমাদের জাতির জন্য দুর্ভাগ্য, এমন একটি বোবা বদির সরকার এখন ক্ষমতায় আছে যার কানে কথা যায় না, শহীদ পরিবারের মায়ের সন্তান হাজার বেদনার কান্না শুনতে পায় না, যার অন্তরে রক্তক্ষরণ হয় না শত শত রাশের মিছিল দেখার পরও। এই জন্য আজকে ভাইরা আমার, বোনেরা আমার, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জুলাইকে ধারণ করে এগিয়ে যাওয়া, যারা জুলাইকে মুছতে চায় তাদেরকে ইতিহাস থেকে মুছে দিতে হবে। এই জন্য ঐক্যের প্রয়োজন, এই জন্য সংগ্রামের প্রয়োজন, এই জন্য আবার রক্ত এবং জীবন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে আমাদেরকে। এই জন্য আজকে যে ভুল পথে সরকার হাঁটছে, সংবিধান সংশোধনের পথ, এই পথে হেঁটে বাংলাদেশে 17 বার সংবিধান সংশোধন হয়েছে। পঞ্চম, ত্রয়োদশ, পঞ্চদশ, ষোড়শ সংশোধনে আদালতের চ্যালেঞ্জে বাতিল হয়েছে। জুলাইয়ের এই সনদকে যদি আপনারা বাতিলের পথে ফেলতে চান, তাহলে সংবিধান সংশোধনের পথে আপনারা হাঁটবেন। আর যদি জুলাইকে বাঁচিয়ে রেখে দেশকে এগিয়ে নিতে চান সংস্কারের মাধ্যমে, তাহলে এই কমিটি বাতিল করেন, সংস্কার পরিষদ গঠন করে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য টেকসই একটি সংবিধান সংস্কার পথে আপনারা অগ্রসর হন। এই আহ্বান জানিয়ে সেই সাথে আপনাদেরকে সেই শপথে উজ্জীবিত হওয়ার জন্য আবারও আহ্বান জানাই। আমরা 11 দল বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ইনশাআল্লাহ কেয়ারটেকার সরকার যেভাবে 96 সালে বাস্তবায়ন করেছিলাম, এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। অভিষ্ট লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আসুন সেই আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ি, আন্দোলনকে বেগবান করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, আহত বীর জুলাই যোদ্ধাবৃন্দ, আমরা খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দীর্ঘক্ষণ ধরে অনেকে দাঁড়িয়ে আছেন, আমরাও প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে এসে প্রায় উপনীত হতে পারছি। আপনাদের আরেকটু ধৈর্য ধরে আমাদের এই প্রোগ্রাম সফল করার জন্য সহযোগিতা করার অনুরোধ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, জুলাই গণ অভ্যুত্থানে যিনি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের নির্দেশনাগুলো মাঠে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ভূমিকা পালন করেছেন, মজলুমের কারাগারে দীর্ঘ সময় যিনি কারাবরণ করেছেন, মজলুম জননেতা সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে 36 জুলাইয়ের এই দ্বিতীয় বার্ষিকী উদযাপনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ আয়োজিত শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে মত বিনিময় সভার
প্রিয়ভাজন সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের রক্তাক্ত সংগ্রামের বিজয়ের লক্ষ্যে যে আমাদের যে অভিযাত্রা তার রাহবার এবং নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান, মঞ্চ উপবিষ্ট সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ এবং সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের এবং জুলাই যোদ্ধা পরিবারের সম্মানিত গর্বিত পিতা মাতা সন্তান এবং আত্মীয় স্বজন এবং প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আজকের এই মত বিনিময় সভায় নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। এই যে সেই 10টা থেকে আমরা যে রক্তাক্ত লাল জুলাইয়ের এই মাসের স্মৃতি, যেভাবে শহীদ পরিবারের সদস্যরা, সন্তান হারানো মা, ভাই, পিতা, স্বজনরা যেভাবে অশ্রুসিক্ত হয়ে তাদের স্মৃতিচারণ করলেন, আপনজন হারাবার, পঙ্গু হবার, চোখ হারাবার যে মর্মস্পর্শী বেদনা বিধুর, তাদের হৃদয়ের যে সমস্ত আকুতি তারা ব্যক্ত করেছেন, পরিবেশটা অনেকটা আবেগঘন বেদনা বিধুর হয়ে উঠেছে। আমরা সবাই কিন্তু মর্মাহত। আমি মনে করি শহীদদের যে আবেগ, যে কষ্ট, যে মান অভিমান, চাওয়া পাওয়ার যে প্রসঙ্গ আপনারা তুলেছেন, আশ্বস্ত করতে চাই আপনারা হতাশ হবে না, নিরাশ হবেন না। শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। শহীদ জাবের ইব্রাহিম বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানের শহীদদের সবচেয়ে কনিষ্ঠ শহীদ। 6 বছরের শিশুর মা মাননীয় সংসদ সদস্য রোকেয়া বেগম যখন পার্লামেন্ট এবং বাইরে শহীদ জাবেরের শিশুর দেহের রক্তশূন্য হওয়ার গল্প বলেন, এরকম সন্তান হারিয়ে রক্তশূন্য শিশুকে দেখে যে মা দাঁড়িয়ে থেকে জাতির সামনে সেই সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করতে পারেন, আনাসের মতো শিশু মাকে চিঠি লিখতে পারে যে আমি মা চলে যাচ্ছি যুদ্ধে, আমি যদি আর না ফিরে আসি দুঃখ পাবেন না, আপনারা গর্ব করবেন। জাবের ইব্রাহিমও বলেছে তার মাকে, স্বজনকে, যে আমাকে হেলমেট পরিয়ে দাও, আমি যুদ্ধে যাব। যে দেশের কোন আন্দোলনের শিশুদের মধ্যে ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী, অত্যাচারী, জালেমের বর্বরতা, নিষ্ঠুরতা শিশুদের হৃদয় এরকম নাড়া দিতে পারে, সেই রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। আমরা শহীদদের মাকে কথা দিচ্ছি, আপনার শহীদের সন্তানের রক্তশূন্য যে দেহ, যে জমিনে রক্ত পড়েছে, যারা আহত হয়েছে, চোখের আলো হারিয়ে এখানে কালো চশমা নিয়ে জাতিকে আলো বিতরণ করেছেন, আপনাদের সংগ্রাম আমরা বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। আমাদের নেতা শহীদদের অভিভাবক ডাক্তার শফিকুর রহমান পার্লামেন্টে যেমন বলেছেন, বাইরেও বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকরার প্রশ্নে আমরা তিলমাত্র ছাড় দিতে প্রস্তুত নই। জাতীয় সংসদে সব বিতর্ক, রাজনৈতিক সংকট সমাধানের জায়গা হয় সেখানে সমাধান করতে হবে, না হলে যে 70% মানুষ গণভোটে হা ভোট দিয়েছে সেই জনগণকে সাথে নিয়ে রাষ্ট্রপতি ইনশাল্লাহ তার ফয়সালা হবে। আমি আর বক্তব্য না বাড়িয়ে সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। মহান আল্লাহ তাআলা যারা শহীদ হয়ে চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা আহত, ক্ষতবিক্ষত, হাজার হাজার চোখের পানি নিয়ে যারা হাজারি করছেন, দিলকে আল্লাহ প্রশান্ত করুন, দুনিয়াতে সম্মানিত করুন, আখিরাতেও তাদেরকে সম্মানিত করুন। মেহমানদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত যোদ্ধাবৃন্দ, সাংবাদিক ভাইরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন মাননীয় প্রধান অতিথির বক্তব্য। তার আগে আমি 2-3টা দাবি পেশ করতে চাই। একটা হলো, জুলাই যোদ্ধা হিসাবে এখনও যারা সরকারিভাবে তালিকাভুক্ত হন নাই, তাদেরকে সরকারকে দায়িত্ব নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে, অগ্রাধিকার কাজ হিসাবে নিয়ে
অতি দ্রুত তাদেরকে জুলাই যোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। 2 নম্বর, আহত পঙ্গুদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে বিদেশ পাঠাতে হবে, দেশে ভালো চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। এই ব্যাপারে সরকারকে বিশেষ দায়িত্ব দিতে হবে যাতে আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী একজন জুলাই যুদ্ধ চিকিৎসার অভাবে কষ্ট না পান। 3 নম্বর, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে নানা অপমানজনক কথাবার্তা এবং তাদের দিকে সন্ত্রাসী হাত তোলা, এটা কোনোভাবে বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিরোধ গড়ে তুলব। আপনারা রাজি আছেন সবাই? আমরা জুলাই যোদ্ধাদের এবং জুলাই শহীদ পরিবারের কোনো অপমান আমরা কখনোই মেনে নিব না, অন্তত জামাতে ইসলামী কোনো অবস্থায় মেনে নিবে না। আমরা আমাদের জুলাই যোদ্ধাদেরকে মাথার তাজ হিসাবে রাখবো, শহীদ পরিবারকে মাথার তাজ হিসাবে রাখবো এবং তাদের নেতৃত্বেই ইনশাআল্লাহ আগামী দিনের এই বাংলাদেশে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা, মজলুমদের কণ্ঠস্বর, নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্মানিত কারিগর, মানবিক নেতা, জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান এমপি আজকের প্রধান অতিথি, এখন তার বক্তব্য পেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। জুলাই শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ এবং জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার প্রিয় সম্মানিত সভাপতি, মঞ্চে বসা সম্মানিত সহকর্মীবৃন্দ, সুশীল সমাজের সম্মানিত ব্যক্তিবৃন্দ, এবং আমার সামনে বসা আমাদের আবেগের ঠিকানা শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, মিডিয়ার বন্ধুগণ, চব্বিশ সালের 31শে জুলাই বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার সকল আয়োজন সম্পন্ন হয়েছিল। কি কারণে তারা 31শে জুলাই করে নাই তারাই ভালো বলতে পারবে। তবে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে 1 আগস্টে তারা আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করবে। এর আগেও আমাদের সংগঠন বারবার স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে নিষিদ্ধ হয়েছে, সুতরাং এই অভিজ্ঞতা আমাদের জন্য নতুন ছিল না। কিন্তু বাংলাদেশকে নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়লাম। তাহলে কি আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশে আর কোনো সংগঠন তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না? আমাদের একমাত্র দোষ ছিল আমরা আধিপত্যবাদ মেনে নেইনি। এবারও দেখবেন ভারতের তরুণরা রাস্তায় নেমেছে, ছাত্র রাস্তায় নেমেছে। সরকার বলে দিয়েছে এই আন্দোলন জামাতে ইসলামী উস্কায়ে দিয়েছে। আমাদের নিয়ে তাদের এত ভয় কেন? তাদের ভয়ের জায়গাটা এককালীন একজন প্রতিমন্ত্রী তিনি বলেছিলেন যে বাংলাদেশে এক এক করে সকল রাজনৈতিক দলকেই পকেটে ঢুকিয়ে ফেলেছে একটা দেশ, শুধু একটা দলকে পারে নাই, এই দলের নাম জামাত ইসলামী। তিনি কিন্তু তখন অন্য দলের নেতা ছিলেন, শীর্ষস্থানীয় নেতা। এই জায়গায় সমস্যা আমাদেরকে নিয়ে। এর আগেই আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ছিল, কিন্তু এই দিন আমরা সিদ্ধান্ত নিলাম যে নাও ডু অর ডাই, হয় মরব না হয় বাঁচার মতো বাঁচব। এই জন্য কোনো দলের শীর্ষ নেতারা যখন বলেছেন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন,
একই দিনে বাংলাদেশের কণ্ঠস্বর হিসাবে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল দলের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমরা জামাতে ইসলামের সাথে সম্পৃক্ত সকলকে এবং দেশবাসীকে আজকে তরুণ সমাজের পাশে দাঁড়ানোর জন্য, ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। একই দিন দুইটা স্টেটমেন্ট এসেছিল। কিন্তু মহান আল্লাহর ইচ্ছা এবং সাহায্যে জনগণের এই আন্দোলন তরুণ সমাজের নেতৃত্বে যখন সফল হলো, তখন আল্লাহর কসম আজ পর্যন্ত এই আন্দোলনের কোনো কৃতিত্ব আমরা দাবি করি নাই। আমরা বলি নাই যে আমাদের এতজন শহীদ হয়েছে আমাদের দলের। আমরা বলি নাই যে আমাদের দলের কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন। আপনারা সবাই তার সাক্ষী। আমরা 6 তারিখ থেকে বলি নাই যে আগামীকালকে নির্বাচন দিয়ে দেন। আমরা 2-4টা আবেদন জানিয়েছিলাম। প্রথমত আমাদের দলীয় সহকর্মীদেরকে, কারণ এই দলটি বড় মজলুম দল ছিল, যেই দলের এক এক করে 11 জন নেতাকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায়। 1000 কর্মীকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায়। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, কোনো বাস বিচার ছিল না। যেই দলের কর্মীদেরকে যেখানেই সামান্য কোনো চিহ্ন পাওয়া গেছে চাকরি থেকে বরখাস্ত, বাড়িঘর থেকে বিতাড়িত, ব্যবসা প্রতিষ্ঠানের দখল নিয়ে নিছে, সেই দলটা কি পরিমাণ কষ্টে ছিল এটা বুঝাই যায়। আমরা কারো সাথে তলে তলে রাতের বেলা আপোষ করি নাই, আর দিনের বেলা গিয়ে রাস্তায় নেমে চিৎকার দেই নাই, এবং আমরা স্বৈরাচারের পারমিশন নিয়েও রাস্তায় নামি নাই। ওই পারমিশনের তোয়াক্কাও আমরা করি নাই। আমাদের যেটুকু সামর্থ্য ছিল দফায় দফায় তাই নিয়ে স্বৈর শাসনের আমরা প্রতিবাদ করেছি। আমরা আহ্বান জানালাম যে এই দেশ আমাদের, আমরা দেশকে ভালোবাসি, আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেরা উদ্যোগী হন, এবং কারো উপর থেকে এখন কোনো প্রতিশোধ নেবেন না। তবে বিচার পাওয়ার অধিকার সবার আছে। আমরা বিচার চাই, কিন্তু প্রতিশোধ চাই না। আলহামদুলিল্লাহ, দুনিয়ার ইতিহাসে গত 100 বৎসরে একমাত্র গণ অভ্যুত্থান, গণবিপ্লব, যেখানে বিপ্লব বা অভ্যুত্থানের পরে কোনো মানুষকে মরতে হয় নাই, কারো দোকান ব্যবসা প্রতিষ্ঠান লুণ্ঠিত হয় নাই, কারো ঘর বাড়িতে আগুন জ্বালানো হয় নাই। এদেশের মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 6 তারিখ থেকে একদল লোক চাঁদাবাজিতে ঝাঁপাইয়ে পড়ল। সব জায়গা থেকে আমাদের কাছে খবর আসলো। আমরা তাদের শীর্ষস্থানীয় 2 জন নেতাকে নিয়ে বসলাম। আমরা বললাম, শহীদদের রক্তের কসম, পঙ্গুদের পঙ্গুত্বের কসম, আল্লাহর দোহাই দিয়ে বলি এদেরকে আপনারা থামান। আমাদের কথা তাদের ভালো লাগে নাই। ভালো লাগবে কিভাবে? স্বয়ং শস্যার মধ্যে ভূত থাকলে ভূত কিভাবে তাড়াবেন? মাথা থেকে পায়ের পাতা সবাই যদি এই অপরাধে জড়ায় পড়ে, তাহলে অপরাধীদেরকে বিরত রাখবে কে? রাখার তো কেউ নাই। কার্যত এখনো সেই মহোৎসব চলছে। আমরা নির্বাচনের দাবি করলাম না। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম যে শহীদদের বাড়িতে যাও, মা বাপের পাশে দাঁড়াও, সান্ত্বনা দেও, তাদের জন্য দোয়া করো, নিজেদের যা কিছু আছে উজাড় করে দিয়ে সেইটা করো। হাসপাতালে হাসপাতালে আমরা ছুটে বেড়ালাম। যারা কাতরাচ্ছে, এই যে একজন এখানে বলে গেলেন, তার মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করেছিলাম, তিনি এই কথাটা বলেন নাই যে এইভাবে আহত হয়ে পড়ে আছেন, আপনি কি মানসিকভাবে দুঃখিত নাকি কি বলবেন আপনি?
বলল, আমি মোটেই দুঃখিত না, আমি সন্তুষ্ট আমার জাতির জন্য আমি যে রক্ত দিতে পেরেছি। আমি তো বেঁচে আছি, কিন্তু আমার সহযোদ্ধারা তো অনেকে চলে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম, আর একবার যদি জাতির প্রয়োজনে? বলছে, আরেকবার কেন, যতবার প্রয়োজন হবে ততবার বেরিয়ে আসব। পা কাটা হয়ে গিয়েছে। ঢাকা মেডিকেলে জিজ্ঞেস করেছি, তুমি তো আর পারবে না জাতির জন্য লড়াই করতে। কেন পারবো না? আমার তো একটা পা এখন আল্লাহ রেখেছেন, ওই এক পায়ের উপর ভর করে প্রয়োজনে জাতির জন্য আবার লড়াই করব। তাদের বদৌলতে পাওয়া এই নতুন বাংলাদেশে আমরা যদি তাদের সাথে বেঈমানি করি, আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দেবেন? আমরা সবাইকে আহ্বান জানিয়েছিলাম, এই শহীদ, এই আহতদেরকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে আসুন। এখানে একজন দাঁড়িয়ে বলেছেন যে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ প্রান্তিক জনগণ, এমনকি তারা ছাত্রও ছিল না। একটা সংখ্যা ছাত্র, বেশিরভাগ শ্রমিক। সেই শ্রমিকের কি কোনো কোটার দাবি ছিল? তার সরকারি চাকরির আশা ছিল? সে ওঠার জন্য যায় নাই, সে গিয়েছিল ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ দেখতে। আজকে সবই রয়ে গেল। সেই কোটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিশি, জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বিমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কোটা নয়? এখানে যোগ্য লোকদেরকে, দেশপ্রেমিক লোকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। বাছাই করে করে অসৎ দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান প্রধান জায়গায় পদায়ন করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। আমরা আজকে কি জবাব দিব এই শহীদ পরিবারের সদস্যদের কাছে? কি জবাব দিব জুলাই যোদ্ধাদের কাছে, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা যুদ্ধ করেছিলেন, তাদের সন্তানরা জীবন দিয়েছিলেন? আমাদের কি জবাব? চিঠি লেখে খালি হাতে যুদ্ধ গিয়ে জীবন দেওয়া আনাসের মা বাবার কাছে আমাদের জবাব কি? জাবের ইব্রাহিমের মা বাবার কাছে জবাব কি? রিয়া গুপের মা বাবার কাছে আমাদের জবাব কি? শান্তর মা বাবার কাছে আমাদের জবাব কি? আবু সাইদের সেই নিরীহ পরিবারের সদস্যদের কাছে আমাদের জবাব কি? মুগ্ধর পিতা এখানে আছেন, তার পরিবারের কাছে আমাদের জবাব কি? আমি উনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা আদায় করি। চেষ্টা করেছি আমি এবং আমার সহকর্মীরা গড়ে গড়ে শহীদ পরিবারে গিয়ে তাদের দোয়া নিতে। আমরা তাদের পরিবারেও গিয়েছিলাম, মেহরবানি করে ওনারা আমাদেরকে সুযোগ দিয়েছিলেন যাওয়ার। সেই সময়টা আমরা ফিল করেছিলাম যে প্রাথমিক ধাক্কা সামলানোর জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী সব পরিবারের হাতে আমরা কিছু উপহার তুলে দিতে পারি কিনা। এই পরিবারের গর্বিত অভিভাবক তিনি বলেছিলেন, আমার ছেলেটি ছাত্র হলেও ফ্রিল্যান্সার ছিল। আমার যদ্দূর মনে পড়ে তিনি বলেছিলেন যে সে তার পার্সোনাল অ্যাকাউন্টে আমাদের জন্য 24 লক্ষ টাকা রেখে গিয়েছে। এই টাকা আমাদের ফ্যামিলি চলছে, আপনারা এসেছেন, বলেছেন, আমরা খুশি, এটা আমাদের লাগবে না। সবচেয়ে গরিব পরিবার দেখে এটা দিয়ে দিয়েন আপনারা। এখানে যারা জীবন দিয়েছে, যাদের সন্তান চলে গিয়েছে, সেদিন তাদের প্রতি আমার রেসপেক্টের মাত্রা অন্য উচ্চতায় চলে গেছিল। আমি বলেছিলাম তার নামে ভালো কিছু করেন। বলছে ওইটাও তো সে রেখে গেছে। এই যে পবিত্র একটা আকাঙ্ক্ষা যে আমার ছেলে যে কারণে জীবন দিয়েছে, ওই কারণে সহযোদ্ধাদের প্রতি একটু সম্মান দেখালে আমি বরঞ্চ কৃতজ্ঞ হব, মানসিক প্রশান্তি পাব।
এই পিতার মানসিকতাটা যদি আমাদের শাসক গোষ্ঠীর মনে আসে, তাহলে তারা তাদের দায়িত্ব পালনে এই রকম অবহেলা দেখাতেন না। আমাদের এই সহযোদ্ধারা কি শুধু এই জন্যই জীবন দিল, যুদ্ধ করলো, পঙ্গু হলো যে এক দলকে তাড়াইয়া আরেক দলকে আমরা বসাই? বরঞ্চ তারা সিস্টেমের পরিবর্তন চেয়েছে, যে একটা আমূল পরিবর্তন আসুক। সেই সরকারের আমলে শিক্ষাঙ্গনগুলা ছিল সবচেয়ে খারাপ, গণরুম গেস্টরুম করে সেখানে টর্চার সেল গঠন করা হয়েছে, এমনকি মেয়েদের হলে পর্যন্ত। তো সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিলেন। এখন মনে হচ্ছে আবার আমরা সেই একই অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছি। বাংলাদেশ জামাতে ইসলামী কি করবে? জামাতে ইসলামী কি সেই অন্ধকার গলিপথে হাঁটবে? ইনশাআল্লাহ না। আপনাদেরকে কথা দিচ্ছি, এই জুলাই বিপ্লব হওয়ার পর থেকে যতগুলা কথা বলেছি এই ব্যাপারে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে তার সবটুকু আমরা পালন করব। আমাদের হাতে সব কিছু নেই, আমরা সরকারে যাইনি, কোনো আফসোস নেই, কিন্তু আমরা সংসদে তো আছি। সংসদে দেশবাসীর হয়ে, শহীদদের কণ্ঠ হয়ে আমরা চিৎকার করতে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে, আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি, আমরা এখান থেকে সরতে পারবো না। জনগণের সাথে আমরা বেঈমানি করতে পারবো না, আমরা করব না। আপনারা দোয়া করবেন আমাদের ওয়াদার উপর আমরা যেন টিকে থাকতে পারি, এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা আস্থাশীল, গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা ইস্যু ছাড়ব না। দ্বিতীয়ত, যারা জীবন দিল, প্রতিশোধ চাই না, কিন্তু বিচারটা কি পাবো না? শুধু কারো বাবার বিচার, নিজের বিচার, মায়ের বিচার, বোনের বিচার, ভাইয়ের বিচার হবে, আর এই দেশের নিরীহ জনগণ শহীদ হয়েছে তাদের হত্যাকারীদের বিচার হবে না? সেই বিচারও ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে। কোনো বিচার 50 বছর পরে হয়েছে এই দেশে, কোনোটা হয়েছে 21 বছর পরে। আমরা কথা দিচ্ছি এই বিচারও ইনশাআল্লাহ জয় দিন, জয় মাস, জয় বছর পরে হবে 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 ইনশাআল্লাহ। আমরা এটাও ছেড়ে দিব না, এই দাবি আমরা ছেড়ে দেব না। আমরা ছেড়ে দেওয়ার কেউ নই, আমরা ওয়াদাবদ্ধ, এই ওয়াদা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা সরকারের কাছে খোলা মনে আহ্বান জানাবো, ভুলভ্রান্তি মানুষের হয়, দলের হয়, সরকারের হয়, বিরোধী দলের হয়, সবার হইতে পারে। আমরা মনে করি সুস্পষ্টভাবে আপনারা জাতির সাথে দেওয়া কথা লঙ্ঘন করেছেন, আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন নাই, আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা ফিরে আসেন, এই দাবি মেনে নেন, দানাই পানাই বাদ দেন, এইটা ওইটা ডানে বামে চলা বাদ দিয়ে সোজা চলেন। জাতি কঠিন সংকটে আপনাদের পাশে থেকে এই দেশকে গড়বে ইনশাআল্লাহ, কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি। আরেকটা কথা আমরা বলে দিচ্ছি, আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে, আপনাদেরকেও দেখানো হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কেন ভয় করব? ফাঁসির তক্তার উপরে তো আমাদের নেতৃবৃন্দ দাঁড়িয়ে বলেছেন, সাবধান, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। আমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা মনে করি যে আমরা প্রতি মুহূর্ত ফাঁসির তক্তার উপরেই আছি, কিন্তু আমরা কারো কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আমাদেরকে যাই করা হোক, যাই বলা হোক, আখের মনে রাখবেন যে সমস্ত শক্তি এবং কুওয়াতের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে একজন জুলাই যোদ্ধা তিনি বলে গেছেন কোরআনের একটি আয়াত, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। বড়ত্বের দম্বে, অহংকারে কেউ যেন ফেটে না পড়েন। আল্লাহর কাছে এটার 2 পয়সার কোনো মূল্য নেই। আল্লাহ চাইলে বিশাল বাহিনীর উপর ক্ষুদ্র বাহিনীকে বিজয় দিয়েছেন, বারবার দিয়েছেন ইতিহাসে। সে বিজয় তো আমরা দেখেছি, আমাদের সন্তানরা হাতের মধ্যে একটা দা কিরিস নিয়েও রাস্তায় নামে নাই।
ইমানের অস্ত্র বুকে ধারণ করে আল্লাহর উপর ভরসা করে দেশপ্রেম মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা খালি হাতে মোকাবেলা করেছে। সমস্ত অস্ত্র, গোলা বারুদ সব কিছু সেদিন বুথা হয়ে গিয়েছিল। এটি বিশ্বের ইতিহাসে আনপ্রেসিডেন্টেড, এটার কোনো তুলনা নাই। এই দেশের মানুষকে, যুব সমাজকে মেহরবানি করে ভয় দেখাবেন না। জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের উপর আক্রমণ হচ্ছে। দোষ আমাদের একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি। আক্রমণ করেন, অসুবিধা নাই, করতে করতে কে কোথায় যে পালায় আর ডুবে আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু আমরা যা বলার জাতির অধিকারের জন্য আমরা বলেই যাব, আমাদের মুখ কেউ বন্ধ করতে পারবে না। আমি আপনাদের কাছে প্রিয় সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শহীদ পরিবারের যারা এসেছেন, জুলাই যোদ্ধা যারা এসেছেন, সম্মানিত অতিথিবৃন্দ আমাদের দাওয়াত কবুল করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উচ্চ মর্যাদা দান করুন। আমাদের প্রিয় শহীদদেরকে আল্লাহ তাআলা মুহাক্কিক শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করুন। তাদের পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করুন। সারা বাংলাদেশে আল্লাহ তাআলা গড়ে গড়ে সেই রকম বীর তৈরি করে দিন। বীরদের আকাঙ্ক্ষা পয়দা হলে এই জাতি হবে বীরের জাতি, আর বীরদের আকাঙ্ক্ষা পদদলিত হলে এই জাতি হবে গুলামের জাতি। আমরা গুলাম হয়ে একদিনও বাঁচতে চাই না, গুলাম হয়ে 1 বছর 1 যুগ বাঁচতে চাই না, বরঞ্চ আমরা বীর হয়ে 1 সেকেন্ড বাঁচতে চাই। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সম্মানিত বন্ধুগণ, নামাজের যেহেতু সময় হয়ে গেছে, কথা আমি আর বাড়ালাম না। আমি আবারও কথা দিচ্ছি, জীবন দিব ইনশাল্লাহ, জুলাই দিব না কাউকে। জুলাই অন্তরে ধারণ করে রাখবো। আমরা পারি না শহীদ পরিবার এবং আমাদের আহত ভাইদের বোনদের পাশে দাঁড়ানোর, সবসময় ইচ্ছা থাকলেও আপনারা আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু আমরা কিন্তু আপনাদেরই অংশ, আপনাদের এই পরিবারের সদস্য। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজনকে কবুল করুন। আমাদের সভাপতির বক্তব্য আছে, শুনেই আমরা সভা শেষ করব ইনশাল্লাহ। সবাই ধৈর্য ধরে একটু বসবেন। আজকে কোনো প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি না। আজকে আসলেই আমরা খুবই বারাক্রান্ত হৃদয় এখানে দাঁড়িয়েছি, কারণ 2 বছর হয়ে গেল জুলাইয়ের আকাঙ্ক্ষা তো পূরণ হচ্ছে না, রথ এখন উল্টা দিকে চলছে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মেহরবানি করে আমি আপনাদের কয়েকটা ছোট ছোট বিষয়ে সহযোগিতা চেয়ে আমাদের সভাপতির বক্তব্য রাখবেন। একটি হচ্ছে যে আমাদের এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন আজকের এই মতবিনিময় প্রোগ্রামের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের জুলাই শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন জননেতা ডাক্তার শফিকুর রহমান এমপি, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান অতিথি সহ শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং সাংবাদিক বন্ধুদের, যারা এখানে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সার্বিকভাবে সফল করেছেন। এই জন্য ঢাকা মহানগরীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় খেতাবে সম্মানিত করতে হবে। আর্থিক সমৃদ্ধির জন্য পদক্ষেপ নিতে হবে সরকারকে।
শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র হচ্ছে। সঠিক ইতিহাস লিপিবদ্ধ করার জন্য রাষ্ট্রকেই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। গণহত্যাকারী খুনিদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের জুলাই যোদ্ধাদের শহীদ পরিবারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে হবে। যদি এর ব্যত্যয় হয়, প্রয়োজন হলে আবার জুলাই হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের মধ্যে বিভিন্ন ভাঙন তৈরি করে, বিভিন্ন ধারা তৈরি করে জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করার জন্য চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে। তাই যারা শহীদ পরিবার রয়েছেন, সম্মানিত জুলাই যোদ্ধা যারা রয়েছেন, তাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তাদেরকেও সজাগ এবং সচেতন থাকতে হবে। আমরা আমির জামাতের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা জীবন দেব, আমরা